পাকিস্তান এয়ারলাইন্সের একটি ছোট্ট বিমান গাদার এয়ারপোর্ট থেকে টেক অফ করার জন্য একেবারেই প্রস্তুত ছিল। প্রতিদিনের মতো এটি একটি রুটিন ফ্লাইট ছিল, কিন্তু আজকের এই দিনটি পাকিস্তান অথরিটির জন্য কোনোভাবেই একটি নর্মাল দিন ছিল না। কারণ সেই সময় কেউই জানতো না যে এই জাহাজে 3 জন হাইজ্যাকারও উপস্থিত রয়েছেন। আগামী কয়েক ঘন্টার মধ্যেই পিআইয়ের ফ্লাইট 544 ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার হেডলাইন হতে চলেছে। পাকিস্তান, যে দেশটি আর মাত্র 3 দিন পরেই নিজের নিউক্লিয়ার টেস্ট করতে চলেছে, তাদের জন্য এই পিআইএ ফ্লাইট 544 একটি বড় ধরনের বাধা নিয়ে আসতে চলেছে। বাধাটি এত বড় ধরনের ছিল যে পাকিস্তানকে বাধ্য হয়ে ভারতের পতাকা ওড়াতে হয়েছিল। এখন আপনার মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে পাকিস্তান কেন ভারতের পতাকা ওড়াতে বাধ্য হয়েছিল। যদি আপনার মনে এমন প্রশ্ন এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1998 সালের 25 মে পিআইএ বা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট 544 বেলুচিস্তানের তুর্ব শহর থেকে টেক অফ করে গাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ডিং করেছিল। এই বিমানটি ফোকার F-27 নামের একটি ছোট্ট এয়ারক্রাফট ছিল, আর গাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই দিন মাত্র 20 মিনিটের জন্য এই বিমানটি ল্যান্ড করেছিল। এরপর গাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই বিমান থেকে 3 জন যাত্রী নেমে যায় আর একজন নূতন যাত্রী অনবোর্ড করে। ওই দিন এই বিমানে 27 জন প্যাসেঞ্জার আর 5 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। এই সমস্ত যাত্রী আর ক্রু মেম্বারদের নিয়ে ওই দিন ফ্লাইট 544 বিকাল 5:55 নাগাদ গাদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে। আর এখন এই বিমানটির ফাইনাল গন্তব্য ছিল করাচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে প্রায় 6:55 এই বিমানটি ল্যান্ড করার কথা ছিল। এই বিমানটি নিজের যাত্রা শুরু করার ঠিক কয়েক মুহূর্ত পরেই ওই বিমানের একজন যাত্রী নিজের সিট থেকে উঠে দাঁড়ালো আর সোজা ককপিটের দিকে এগিয়ে যেতে শুরু করলো। ওই যাত্রীকে ককপিটের দিকে এগিয়ে যেতে দেখে ওই বিমানের এয়ার হোস্টেস তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু ওই যাত্রীটি ওই এয়ার হোস্টেসকে ধাক্কা দিয়ে কোনোভাবে ওই বিমানের ককপিটে ঢুকে গেল। এখানে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে 1998 সালের 25 মে যখন পাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 544 এই সমস্ত ঘটনা ঘটছিল, তার ঠিক 3 দিন পর অর্থাৎ 1998 সালের 28 মে এই দিনটি পাকিস্তানের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছিল। আসলে ওই দিন পাকিস্তান নিজের প্রথম পরমাণু পরীক্ষা করার পরিকল্পনা করেছিল, কারণ ওই মাসের শুরুতেই ভারত নিজের দ্বিতীয় পরমাণু পরীক্ষা সফলভাবে করে ফেলেছিল। এমনিতেই এই পরমাণু পরীক্ষা করার ব্যাপারে পাকিস্তান ভারতের থেকে প্রায় 24 বছর পিছিয়ে ছিল। তাই পাকিস্তান এটা কোনোভাবেই চাইছিল না যে এই পরমাণু পরীক্ষা করার আগে কোনোভাবেই কোনো অনভিপ্রেত ঘটনা পাকিস্তানের মাটিতে ঘটুক। কিন্তু আফসোস, এরকম একটি লজ্জাজনক ঘটনা এই বিশেষ দিনের আগেই ঘটে গেল। এখানে আমরা আপনাদের এটা জানিয়ে রাখতে চাই যে পাকিস্তান এই পরমাণু পরীক্ষাটি বেলুচিস্তানের চাগাই ডিস্ট্রিক্টে করার পরিকল্পনা করেছিল, তাই এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছিল চাগাই 1। যাই হোক, আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসা যাক। ওই দিন ওই ব্যক্তিটি ককপিটে ঢোকার পর নিজের পিস্তলটি বের করে নেয় আর সেটি পাইলটের মাথায় ঠেকিয়ে বলে এই বিমানটি হাইজ্যাক করা হয়েছে। আমাদের এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদের এটা জানিয়ে রাখতে চাই যে বেলুচিস্তান কিন্তু পাকিস্তানের একটি বিতর্কিত অংশ। আসলে ভারত স্বাধীন হওয়ার সময় যখন ভারতকে 2 ভাগে ভাগ করা হচ্ছিল, তখন এই বেলুচিস্তানের মানুষ নিজেদের স্বাধীনতার দাবি করছিল, কিন্তু তৎকালীন ব্রিটিশ সরকার বেলুচিস্তানের এই দাবিকে প্রাধান্য না দিয়ে বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ করে দেয়। আর এর পরে থেকেই পাকিস্তানের এই অংশে এমন অনেকগুলি বিচ্ছিন্নতাবাদী শক্তি গজিয়ে ওঠে যারা পাকিস্তানের থেকে স্বাধীনতা লাভ করার জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যেতে থাকে। আর এইরকমই কোনো একটি গোষ্ঠীর লোকজন ওই দিন পাকিস্তানের এই বিমানটিকে হাইজ্যাক করেছিল। আসলে পাকিস্তান যখন ঘোষণা করে যে তারা তাদের পরমাণু পরীক্ষাটি বেলুচিস্তানের মাটিতে করবে, তখন বেলুচিস্তানের নানান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির মধ্যে তীব্র অসন্তোষ বাসা বাঁধতে শুরু করে। তাদের মনে এই ধারণা অনেক আগে থেকেই ছিল যে পাকিস্তান তাদের কথা চিন্তাভাবনা করে না। আর এরপর যখন তারা দেখলো যে বেলুচিস্তানের মাটিতেই পাকিস্তান পরমাণু পরীক্ষা করবে, তখন তাদের এই ধারণা আরও পোক্ত হয়ে গেল। আসলে বেলুচিস্তানের মানুষ এটা ভেবে ভয় পেয়ে যাচ্ছিল যে তাদের মাটিতে যদি পরমাণু পরীক্ষা করা হয়, তাহলে এই পরমাণু পরীক্ষার সাইড এফেক্ট তাদের উপরে পড়বে আর তাদের জীবন বিপর্যস্ত হয়ে উঠবে। যাই হোক, ওই দিন এই দুষ্কৃতীদের মধ্যে যখন প্রথমজন গিয়ে পাইলটকে বলে যে এই বিমানটি হাইজ্যাক করা হয়েছিল, তখন পাইলট নিজেও এটি ঘোষণা করতে বাধ্য হয় যে এই বিমানটি হাইজ্যাক হয়ে গিয়েছে। কিন্তু ততক্ষণে যাত্রীদের মধ্যে আরও 2 জন যাত্রী পিস্তল হাতে উঠে পড়েন আর যাত্রীদের জিম্মা করে নেন। আর এরপর ওই 2 জন দুষ্কৃতী সমস্ত যাত্রীদের এটা বলে ভয় দেখাতে শুরু করে যে আমাদের কাছে বোম আছে আর আমরা এই বোম দিয়ে বিমানটিকে উড়িয়ে দেব।
এরপর ওই প্রথম দুষ্কৃতী পাইলটকে নির্দেশ দেয় যে এই বিমানটিকে ভারতের নিউ দিল্লিতে নিয়ে যেতে। আসলে এই দুষ্কৃতীরা চাইছিল যে এই বিমান হাইজ্যাক করার ব্যাপারটি যেন আন্তর্জাতিক মিডিয়াতে আসে, আর তাই তারা ওই বিমানটিকে নিউ দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু এই সময় পাইলট তাদেরকে জানায় যে এই বিমানটি একটি ছোট্ট বিমান, তাই বর্তমানে এই বিমানটির কাছে এতটা ফুয়েল নেই যে যার সাহায্যে তারা এতে করে নিউ দিল্লিতে যেতে পারবে। তাই তিনি ওই দুষ্কৃতীকে বলেন যে আমরা বরং ওই বিমানটিকে নিয়ে ভারতের ভুজ এয়ারপোর্টে যাই, তারপর সেখান থেকে রিফুয়েল করার পর আমরা এই বিমানটিকে নিয়ে নিউ দিল্লিতে যাব। ওই দুষ্কৃতী ওই পাইলটের কথাই রাজি হয়ে যায়, কিন্তু সে তখনও এটা জানতো না যে এর মধ্যেই ওই পাইলট ওই বিমানের ট্রান্সপোর্টারকে হাইজ্যাক মোডে অ্যাক্টিভ করে দিয়েছিল, যার ফলে পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল আধিকারিকদের কাছে এই খবর পৌঁছে যায় যে এই বিমানটি হাইজ্যাক করা হয়েছে। এরপর ওই বিমানের পাইলট ওই বিমানটিকে ল্যান্ডিং করানোর জন্য ভুজ এয়ারপোর্টের কাছে পারমিশন চাইতে শুরু করে, কিন্তু এখানেও ওই বিমানের পাইলট একটি দারুণ চালাকি করেছিল। আসলে তিনি ভুজ এয়ারপোর্টে কল না করে পাকিস্তানের হায়দ্রাবাদ এয়ারপোর্টে কল করেছিলেন এবং সেখানে ল্যান্ডিং করার পারমিশন চেয়েছিলেন। এর ফলে হায়দ্রাবাদের এয়ারপোর্টের আধিকারিকরা একেবারে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে এই বিমানটি হায়দ্রাবাদে এয়ারপোর্টে ল্যান্ডিং করতে চলেছে। যাই হোক, হায়দ্রাবাদ এয়ারপোর্টের আধিকারিকরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যাওয়ার পরেই নিজেদের এয়ারপোর্টকে ভারতের ভুজ এয়ারপোর্টের মতো সাজাতে শুরু করে দেন, যাতে ওই বিমানের হাইজ্যাকাররা এটা বুঝতে না পারেন যে তারা ভারতের ভুজ এয়ারপোর্টে ল্যান্ডিং না করে পাকিস্তানেরই কোনো একটি এয়ারপোর্টে ল্যান্ড করেছে। এই কথা মাথায় রেখেই ওই দিন প্রথমে ওই শহরটিকে সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করে দেওয়া হয়, যাতে ওই হাইজ্যাকারদের মনে কোনো সন্দেহ না জাগে। এরপর ওই বিমানবন্দরের মাথা থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতের পতাকা ওড়ানো হয়, যাতে ওই হাইজ্যাকাররা বুঝতে পারে যে তারা ভারতেরই কোনো বিমানবন্দরে ল্যান্ড করেছে। ওই বিমানবন্দরে আগে থেকেই পুলিশের অনেকগুলি ভ্যান এসে উপস্থিত হয়ে যায়, কিন্তু তারা নিজেদের গাড়ির সমস্ত আলোগুলি অফ করে দিয়ে চুপচাপ বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ওই বিমানটি হায়দ্রাবাদের এয়ারপোর্টে ল্যান্ড করে যায়। বিমানবন্দরে ল্যান্ড করার পরেই ওই হাইজ্যাকাররা কিছু খাওয়া দাওয়ার জন্য এক এক করে বিমানের বাইরে আসতে শুরু করে। ওই দিন ওই বিমানবন্দরে হায়দ্রাবাদ পুলিশের এসএসপি আগে থেকে এসেই হাজির হয়ে গিয়েছিলেন। এই এসএসপি দারুণ বুদ্ধি খাটিয়ে প্রথমেই ওই হাইজ্যাকারদের সাথে একটু একটু করে বন্ধুত্ব করার চেষ্টা করতে থাকেন। তিনি বেলুচিস্তানের ভাষা ভালোভাবেই বুঝতেন, তাই তিনি হাইজ্যাকারদের সাথে কথাবার্তা বলতে বলতে তাদের সাথে কিছুটা বন্ধুত্ব করে নেয়। তাই তিনি ওই হাইজ্যাকারদের বলেন যে নিউ দিল্লি থেকে পাকিস্তানের হাই কমিশনার তাদের দাবি দেওয়া শোনার জন্য অলরেডি বেরিয়ে পড়েছে, আর তিনি কিছুক্ষণের মধ্যেই এই বিমানবন্দরে এসে পৌঁছে যাবেন। কিন্তু আসলে ওই দিন ওখানকার পুলিশ আধিকারিকরা কমান্ডো বাহিনীর জন্য অপেক্ষা করছিলেন। ওই এসএসপি এরপর একটি ইন্টারভিউতে বলেছিলেন যে ধীরে ধীরে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। ওই দিন ওই বিমানটি ল্যান্ড করার প্রায় 5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছিল। আমরা কমান্ডোর জন্য অপেক্ষা করছিলাম। আমি বারবার ওদের ফোন করছিলাম, আর ওরা বলছিল যে আমাদের আসতে আর কিছুটা সময় লেগে যাবে, কিন্তু আমাদের কাছে সময় খুবই কম ছিল। আমাদের ভয় ছিল যে আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে, আর তাছাড়া ফজরের নামাজের সময় হয়ে আসছিল। এরপর আমি আর 2জন পুলিশ কমিশনার মিলে ঠিক করে নিই যে আমরাই ওই হাইজ্যাকারদের রোখার চেষ্টা করব। এরপর আমরা তাদের সাথে কথা বলতে বলতেই এক ঝটকায় তাদেরকে কাবু করে ফেলি, আর তাদের থেকে তাদের পিস্তল ছিনিয়ে নিই। কিন্তু তারপর আমরা এটা বুঝতে পারি যে তাদের কাছে আদৌ কোনো বোম ছিল না। ওই দিন ওই বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন উজায়ের খান, এবং মূলত তার বুদ্ধিমত্তার জন্যই ওই দিন ওই বিমান এবং বিমানের সকল যাত্রী সুরক্ষিত ছিলেন। যে 3জন দুষ্কৃতী ওই দিন ওই বিমানটিকে হাইজ্যাক করেছিল তাদের নাম ছিল সাহসওয়ার বালোচ, সাবির বালোচ এবং সাবির রিন্ড, যারা যথাক্রমে জামাল হোসেন, আনবার হোসেন এবং গোলাম হোসেন নাম নিয়ে ওই দিন ওই বিমানে যাত্রা করেছিল। কিন্তু এসএসপি আক্তার গোরখানির বুদ্ধিমত্তা এবং সাহসিকতার ফলে ওই দিন এরা 3জনেই নিজেদের পরিকল্পনায় সফল হতে ব্যর্থ হয়। অবশেষে পরের দিন সকালবেলা ওই বিমানের সমস্ত যাত্রীকে বিমানের মধ্য করেই করাচিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই সম্পূর্ণ অপারেশনে কোনো মানুষেরই কোনো রকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।